বন্ধুরা, ইসরায়েল লেবাননের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে তাদের একজন নেতাকে হত্যা করার পর মূলত তারা এখন অল আউট অ্যাটাকে গিয়েছে। লেবাননের হিজবুল্লাহ এর পূর্বে অর্থাৎ অতি সম্প্রতি তারা এত বড় ধরনের এসকেলেশন ইসরায়েলের উপরে চালায়নি। আর এই এসকেলেশন যদি আরও বাড়তে থাকে তাহলে ইসরায়েল আরও ডিপটি আঘাত করার চেষ্টা করবে, কারণ উত্তরাঞ্চলে প্রায় জনশূন্য করে ফেলেছে এই হিজবুল্লাহ হামলার মাধ্যমে। সীমান্তবর্তী যে কয়েকটি শহর ছিল হিজবুল্লাহর হামলার তাবড়ে এই সকল শহর থেকে কোনো মানুষই আর এখন অবশিষ্ট নাই। প্রতিনিয়ত তারা কোনো না কোনো অঞ্চলে আঘাত আনার মাধ্যমে, অর্থাৎ যে সকল অঞ্চলে সাধারণ মানুষ বসবাস করে সেই পার্শ্ববর্তী বা সীমান্তবর্তী অঞ্চলগুলোর এই শহরের মানুষগুলোকে সেখানে থাকার জন্য যে ধরনের পরিবেশের প্রয়োজন হয় সেটি টোটালি ডিস্ট্রয় করে দিয়েছে হিজবুল্লাহর প্রতিদিনের মিসাইল। মূলত আতঙ্ক সৃষ্টির মাধ্যমে হিজবুল্লাহ এখান থেকে সাধারণ মানুষকে ইসরায়েলের অভ্যন্তরে ঠেলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বলে আমার কাছে মনে হয়। এর কারণ হচ্ছে, এখান থেকে যদি ওদের তাড়িয়ে দেওয়া যায় তাহলে পার্শ্ববর্তী অঞ্চলে একটি সেফ জোন হিসেবে বা বাফার জোন অথবা অ্যাশ গ্রে এরিয়া হিসেবে তারা কাজে লাগাতে পারবে। বন্ধুরা, এই অঞ্চলে এখনও পর্যন্ত হামলা অব্যাহত রেখেছে এই সকল প্রতিরোধ গোষ্ঠী। তাদের উদ্দেশ্য হলো সম্ভবত এই দখলদার শক্তিটিকে আর ঘুমাতে না দেয়া, অর্থাৎ তারা যেন সঠিকভাবে কোনো সিদ্ধান্ত আর নিতে না পারে এবং ইজিলি বা হালকাভাবে কোনো উদ্দেশ্য আর সাধন করতে না পারে। একদিক থেকে হামলা শেষ হলে আর দিক থেকে তাদের উপরে হামলা করার জন্য মোটামুটি এক প্রকার পরিকল্পনা খাতায় বা টেবিলে রেডিই থাকে, আর সেই পরিকল্পনা অনুযায়ী কোনো না কোনো দিক দিয়ে তাদের উপরে হামলা চলছেই। তারা গ্যালিলীয় সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পার্শ্ববর্তী কিরিয়াত সিমোনার অঞ্চলগুলোতে তারা প্রতিনিয়ত হামলা চালায়। কিরিয়াত সিমোনা হলো একটি গুরুত্বপূর্ণ শহর, যে শহরটি লিবিয়ার সীমান্তে অবস্থিত। এই একটা বিষয় আপনি যদি পরিষ্কারভাবে দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, তা হচ্ছে বর্তমানে হিজবুল্লাহ এবং অন্যান্য শক্তিগুলো যেখানে আক্রমণ চালাচ্ছে সেগুলো হচ্ছে অবৈধভাবে দখলকৃত ইসরায়েলের শহর, অর্থাৎ তাদের সীমানার বাইরে গিয়ে অঞ্চলগুলো দখলের মাধ্যমে তারা বসতি স্থাপনের মাধ্যমে, অর্থাৎ অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে নতুন শহর স্থাপন করেছে। আর স্বাধীনতাকামী গোষ্ঠীটির হামলার টার্গেট হলো অবৈধ দখলকৃত অঞ্চল থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেওয়ার মাধ্যমে কোনো না কোনো সময় এই অঞ্চলগুলো আবার প্যালেস্টাইনের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া। আন্তর্জাতিক বিশ্ব অবশ্য এই সকল অঞ্চলগুলোকে এখনও পর্যন্ত ইসরায়েলের নিজস্ব বলে স্বীকৃতি দেয়নি, যেমন গোলান মালভূমি, সিনাই উপত্যকা ইত্যাদি। তবে এই সকল অঞ্চলে নিজেদের বসতি স্থাপনের মাধ্যমে নিজের দখলদারিত্ব কায়েম করেছে বর্তমান শক্তি ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই সকল অবৈধ দখলের মাধ্যমেই মূলত যে কাহিনীগুলো ঘটে তা হচ্ছে যুদ্ধ এবং বিগ্রহ। বর্তমানে যে অবস্থাটি সৃষ্টি হয়েছে সেটিও এই কারণে, অর্থাৎ যদি সামগ্রিক বাস্তবতা মেনে সেই জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী দুইটি দেশ নিজ নিজ অবস্থানে থেকে যাদের যাদের ভূমি দখল করে, তাহলে সেখানে আপাতত যে গ্যাঞ্জামগুলো চলছে তার 95% অথবা 99% জায়গায় শেষ হয়ে যায়। মূলত বর্তমানে যে ব্যাপারটি ঘটছে, আস্তে আস্তে দখল করতে করতে এখন আর প্যালেস্টাইনের জন্য তার নামমাত্র ভূমি ছাড়ার কিছুই নাই। কিছুদিন এভাবে চলতে থাকলে সেটুকু সম্ভবত উধাও হয়ে যাবে। এখন এই হামলার পর বা এসকেলেশনের পর যদি জেরুজালেমের অভ্যন্তরে এবং বিভিন্ন অবস্থানে ইসরায়েলি সেনাবাহিনী ঘাঁটি গাড়ে, সেক্ষেত্রে আরেকটি দখলদারিত্ব হয়তো ভবিষ্যতে কায়েম হতে পারে, এমনই তারা আশঙ্কা করছে। আর এ কারণে আমেরিকা এখান থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। এবং ইসরায়েলও মাঝে মধ্যে বলেছে এখানে তাদের যে উদ্দেশ্য সেটি সম্পূর্ণ হওয়ার পর তারা তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে এবং পরবর্তীতে এখানে সম্ভবত আন্তর্জাতিক কোনো বাহিনী আসতে পারে। এটির সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এখানে যতদিন পর্যন্ত এই বাহিনী থাকবে তাদের উপরে গেরিলা হামলা বা চূড়াগোপ্তা হামলা নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এটা ইসরায়েলও খুব ভালো করে জানে। আর নিশ্চিতভাবে যে সকল স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো এখানে রয়েছে তারা তো মাস্ট বি সেই সুযোগ কখনোই কোনোভাবে হাতছাড়া করবে না। সুতরাং ব্যাপারটি এমন একটা উত্তপ্ত অবস্থায় যাবে, যতদিন পর্যন্ত এই প্যালেস্টাইনের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী মোতায়েন থাকবে ততদিন পর্যন্ত তাদের উপরে হামলা অব্যাহত থাকবে। হয়তো মাঝে মধ্যে এমন হামলা হবে যে হামলাটি আনএক্সপেক্টেড এবং এটি এত ক্ষয়ক্ষতি হবে ইসরায়েল নিজেকে আর ধরে রাখতে না পেরে আবারও তারা যুদ্ধ শুরু করবে। অর্থাৎ এখানে দীর্ঘমেয়াদীভাবে বা স্থায়ীভাবে আপনার ইসরায়েলি বাহিনী রাখার অর্থই হচ্ছে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে যাওয়া। আমার মনে হয় এই ব্যাপারটি কেউই চায় না এবং অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনী এখান থেকে প্রত্যাহারের মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতি অবশ্যই কার্যকর করা উচিত বিশ্বের পরাশক্তিগুলোর। না হলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এক প্রকার স্বপ্নই থেকে যাবে। চরম বাস্তবতার এই মুহূর্তে আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে আনতে চাই।
বন্ধুরা, ইরান হয়তো কিছুদিনের মধ্যে সংগঠিত করে যে ব্যাপারটি আমরা জানতে পারছি, ইসরায়েলের উপর হামলা পরিচালনা করতে পারে তার মিলিশিয়া এবং নিজেরা একসাথে একত্রিত হয়ে। এখন এই ধরনের হামলার ক্ষেত্রে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে একটি কাহিনী ঘটতে যাচ্ছে, হয়তো আঞ্চলিক উত্তেজনা দেখা দিতে পারে অথবা একটি আঞ্চলিক যুদ্ধ আবার শুরু হতে পারে। হামলার পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে ইরান পুরো ওআইসির টিমকে আমন্ত্রণ জানিয়েছিল, অর্থাৎ ওআইসির সভা তারা আহ্বান করেছিল। সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তরে এখানে তাদের এই ওআইসির সভায় নিজ নিজ অবস্থান তুলে ধরেছে। তবে নিশ্চিতভাবে সৌদি আরবের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে আমার এই মুহূর্তে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। তারা নামমাত্র এই সকল সভায় তাদের যে সকল প্রতিনিধি পাঠায় তারা কতটা কি ভূমিকা পালন করতে পারবে সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং ইরান একা একা এখানে কিছু করতে পারবে না। আমার মনে হয় ইরানের কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আরও কয়েকটি দেশকে একসাথে নিয়ে তারা প্যালেস্টাইনের ঘটনাগুলো এমন একটা সিদ্ধান্ত নিতে পারে নিজেদের মধ্যে বিভক্তি যেন প্রকাশিত না হয়। আমার দেখা মতে যতবারই ওআইসির এখানে মিটিং অনুষ্ঠিত হয় ততবারই নিজেদের মধ্যে যে সকল পার্থক্য রয়েছে বা নীতিগত অবস্থানগত পার্থক্য রয়েছে সেগুলো প্রকট হয়ে ওঠে। আর এই অবস্থায় আমরা কোনোভাবেই একটি সল আউট যুদ্ধের সামনাসামনি হতে পারবো না বা এই যুদ্ধটি বন্ধ করতে পারবো না। তারা তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করছি, নিজেদের মধ্যে বিভক্তি আছে। এই অবস্থায় ইসরায়েল কিভাবে দুর্বল হবে আমার কাছে বোধগম্য নয়। সুতরাং নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এমন একটা সংহতিতে আনা উচিত যেখানে আপনি স্পষ্ট করে বলতে পারেন যে এই ঘটনাটি ঘটাইতে হবে, ইসরায়েলের উপর জ্বালানি এবং অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে যদি তারা প্যালেস্টাইনের সাধারণ নারী এবং শিশু হত্যা বন্ধ না করে। হিউম্যান রাইটস থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী যে সকল মানবাধিকার সংগঠনগুলো রয়েছে যারা মানবাধিকারের ব্যাপারে উচ্চবাচ্য করে, কিন্তু এখানে সাধারণ নারী এবং শিশু মারা যায়, সেখানে তাদের কোনো নাক গলানোর সময় নাই। সুতরাং এদের আপনার নৈতিকতা বা ইথিক্স নিয়ে প্রশ্ন তোলা যায়। যদি ওআইসির তরফ থেকে বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে প্রশ্নগুলো উত্তোলন করা যায় তাহলে এদের কর্মকাণ্ড আপনার এক প্রকার প্রশ্নবিদ্ধ হবে এবং প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণে এদের ভবিষ্যৎ যে পদক্ষেপগুলো সেগুলো প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং একপাক্ষিক এবং একচোখা নীতি অবলম্বন করে বিশ্বের বুকে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চাইবেন, মানবাধিকার হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে চাইবেন, সেটি তো কোনোভাবেই সম্ভব নয়। তাই এই ব্যাপারে সকলকে সোচ্চার হওয়া উচিত এবং এই সকল প্রতিষ্ঠানগুলো, যে সকল বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক মানবাধিকারের ব্যাপারে নিজেদের গবেষণা এবং মতামত দিয়ে থাকে, তাদের ব্যর্থতার ব্যাপারগুলো যখন আপনি সামনে আনবেন তখন তারা ব্যাপারে হুঁশিয়ার হবে এবং নিজেদের অবস্থান হয়তো নীতিগতভাবে পরিবর্তন করলেও করতে পারে। আমার মনে হয় আমরা যদি সঠিকভাবে রাইজ তুলতে পারি, ভয়েস তুলতে পারি, এ ব্যাপারে সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করলে তারা আগের চেয়ে শুধরাবে এবং সঠিকভাবে কাজ করবে বলে ব্যক্তিগতভাবে মনে করি। সামগ্রিক ব্যবস্থাগুলো এখন এমন অবস্থায় চলে এসেছে, যদি মধ্যপ্রাচ্য তার নিজের অস্তিত্ব রক্ষা করতে চায় তাহলে নিজের যুদ্ধগত অবস্থান প্রস্তুতি থাকতে হবে, নিজের অর্থনৈতিক অবস্থানের প্রস্তুতি থাকতে হবে, কূটনৈতিক ঐক্যমত্য থাকতে হবে। অর্থাৎ এই তিনটি ঐক্যমত্যের ভিত্তিতে তারা পৃথিবীর যে কোনো অবস্থানের বিরুদ্ধে, যে কোনো রেজিমের বিরুদ্ধে, যত বড় শক্তিশালী হোক, এয়ারক্রাফট ক্যারিয়ার, স্টিল ফাইটারদের যাই থাকুক না কেন, তারা রুখে দাঁড়াতে সক্ষম। কারণ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের মুসলিম দেশগুলোর হাতে যে ভারসাম্যমূলক শক্তি রয়েছে বিশ্বের, সেটি অতুলনীয়। অধিকাংশ জ্বালানি শক্তি তাদের কাছে, অধিকাংশ গ্যাসের শক্তি তাদের কাছে, অধিকাংশ অর্থের শক্তি এই মুহূর্তে বলতে পারি মানে চালিকা শক্তি অর্থ তাদের কাছে, অধিকাংশ বৈশ্বিক অর্থনৈতিক স্টেবল রাখার চাবিকাঠি তাদের হাতে। এই মুহূর্তে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি অ্যাকোমোলেটেড একটা ঘোষণা যায় যে তারা ডলারের পরিবর্তে কোনো মুদ্রায় বৈশ্বিক লেনদেন সম্পূর্ণ করবে, তাহলে ডলারের 12টা বেজে যাবে এবং বৈশ্বিক অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়বে। সুতরাং তাদের হাতে যে জিনিস রয়েছে এটি পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী, শুধু প্রয়োগ করতে হবে মাত্র। কি মনে হয়?